ভোগে না ত্যাগেই প্রকৃত সুখ, কিন্তু বর্তমানে যারা ত্যাগ করে যাচ্ছে তারা কিন্তু সুখ নামক পাখিটার দেখা পাচ্ছে না, তারা শুধু কষ্টটাই পেয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুক্রবারের সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছিলাম। তো শুক্রবারে ছিল 13 তারিখ, 14 তারিখ শনিবার। তো শনিবারে হচ্ছে রুবামার লাস্ট পরীক্ষা। তো ওই দিন লিখিত পরীক্ষা না, মৌখিক পরীক্ষা। তো আমরা বাড়িতে যাওয়ার প্ল্যান করেছি। 14 তারিখে রুবামার যেহেতু মৌখিক পরীক্ষা, আধা ঘন্টা সময় লাগবে। তো মৌখিক পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিব। তো এই ভিডিওটা যখন আপলোড হয়ে সবার কাছে পৌঁছাবে তখন কিন্তু আমরা বাড়িতে। আর আজকে আমার এই ভিডিওতে থাকবে 13 তারিখ থেকে শুরু করে 14 তারিখ সকালে যাওয়ার আগ পর্যন্ত কি আছে, তো সেটি নিয়ে আজকে আমার ভিডিওটা। আশা করছি বরাবর মতো সবাই আজকে আমার ভিডিওটি ভালোবাসা দিয়ে দেখবেন। তো বর্তমানে কিন্তু আমার বাসা থেকে নাস্তার পাটটা উঠে গেছে, এটা বললেই চলে। তো সকালে আসলে আমার বা রুবামার বাবার কেউই নাস্তা করা হচ্ছে না। তো একজন খাচ্ছে চিয়া সিড, আমি খাচ্ছি তোকমা। শুধু রুবামার নাস্তাটা করছে। তো রুবামাকে ওই স্যান্ডউইচটা বানিয়ে দিলাম, আর আমার জন্য যে এখানে তোকমা ভিজিয়ে রাখলাম। আর রুবামার বাবার জন্য তো চিয়া সিড আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর তোকমাটা ভিজানোর পরে এখানে একটা ইলিশ মাছ বের করে নিচ্ছি। তো ইলিশটা সর্ষে ইলিশ রান্না করে শ্বশুরের জন্য নিয়ে যাব। তো এর জন্য আসলে কিছু রান্না করে নিয়ে যেতে চাচ্ছি। তার জন্য আজকে খুব সকাল থেকে রান্নাটা শুরু করেছিলাম। তো মাছটা ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু টোকমাটা ভাবলাম খেয়ে নেই। তো এখানে একটু ট্যাঙ্ক যোগ করেছিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে আর রান্না করে আমার অনেকটা সময় আজকে থাকতে হবে, যার কারণে সকালে ভাবলাম একটু ট্যাঙ্কটা খেয়ে নেই। তো তারপরে কিন্তু 8:30টার দিকে আমি একদম চুলার কাছে চলে এসেছিলাম রান্না উঠাতে। তো প্রথমে সর্ষে ইলিশটা করে নিব। প্রথমে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে তেলে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম। এখানে আমি যখন সর্ষেটা বেটেছিলাম, সর্ষেটা বাটার সময় 4টা কাঁচামরিচ, কিছু পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে তারপরে কিন্তু সর্ষেটা বেটেছিলাম। এতে করে সরিষার ভিতরে যে একটা তিতে ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না। তো যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য এই ছোট্ট টিপসটা আপনারা ফলো করতে পারেন। তো এখানে সর্ষে ইলিশ করার জন্য কিন্তু কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে সরিষা, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, যেহেতু আমি কাঁচামরিচ বেটে দিয়েছি আবার কিছুটা পরিমাণ কাঁচামরিচ কাটা দিব, আর সামান্য পরিমাণ হলুদটা তো আগেই দিয়ে বেটেছিলাম, এর জন্য খুব সামান্য পরিমাণ দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে তো পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা যখন ফুটে উঠেছিল তারপরে কিন্তু আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু পানিটা একবারেই দিয়েছিলাম, দুইবারে দিইনি। তো ইলিশ মাছটা কিন্তু আসলে নরম, এর জন্য কিন্তু অতক্ষণ বেশি জাল দিলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায়, যার কারণে ইলিশটা খেতে কিন্তু ওরকম ভালো আর লাগে না। তো আমি কিন্তু সর্ষে ইলিশটাতে খুব বেশি যে তেলের পরিমাণ দেওয়া সেটা কিন্তু দেইনি, কারণ রুবামার দাদা মানে আমার শ্বশুর কিন্তু খুব একটা তেল তরকারিতে খেতে অতটা পছন্দ করে না, যার কারণে তেলটা একটু কমিয়ে দিয়েছি। আর তো সর্ষে ইলিশটা কিন্তু নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আমার বক্সে করে ঠিক ফ্রিজে রাখতে হবে। ঠিকঠাক মতো যদি বরফ না হয় তো সেক্ষেত্রে দেখা যাবে নিয়ে যাওয়ার যে গরম পড়েছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপরে এই যে এখানে কিন্তু আমি খাসির কলিজা উঠিয়ে দিয়েছিলাম, আর এই খাসির কলিজাটাও কিন্তু আমি বাড়ির জন্য রান্না করছি। আসলে এর আগে আমি যখন রুবামাকে খাসির কলিজা রান্না করে খাওয়াইছিলাম, তো ওই দিন রুবামার দাদার সাথে রুবামা কথা বলতেছিল। তো ওই দিন রুবামার দাদা ওকে জিজ্ঞেস করতেছিল কী দিয়ে ভাত খেয়েছো। তো সেদিন বলেছিল যে কলিজা দিয়ে ভাত খেয়েছি। তো ওই দিনই আমি ঠিক করে রেখেছিলাম এরপরে আমি যাই বা রুবামার বাবা যাক, আমি রান্না করে পাঠাবো। তো এই যে এখানে আমি হচ্ছে একটু নিহারি রান্না করেছি আর কলিজা ভুনা, আর এই তো ইলিশ সর্ষে ইলিশ, এই 3টা জিনিসই রান্না করে বাড়ির জন্য নিয়ে যাব। আমি কিন্তু নিহারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে যে আমরা যে খাবো সেটার জন্য একটু রান্না করে নিচ্ছিলাম। তো এখানে যে ছোট বাইং আরেকদিন দেখিয়েছিলাম, তো সেটা দিয়ে একটু আলু দিয়ে ভুনা টাইপের করব। আর এই যে আজকে বাইং মাছ দিয়ে আলু ভুনা করছি, মানে রান্না করছি। এই রান্নাটা আমার বিয়ের পরে প্রথম, যেদিন আমার শ্বশুরবাড়িতে আমি রান্না করি, তো প্রথম রান্নাটা ছিল কিন্তু আমার এই বাইং মাছ দিয়ে আলু দিয়ে রান্না। তো বিয়ের আগে কখনো কিন্তু বাবার বাড়িতে ওইভাবে রান্না করা হয়নি, তারপরে যে খুব একটা খারাপ সেটা কিন্তু হয়েছিল না। তো এর মাঝখানে কিন্তু কারেন্টটা চলে গেল, আর ওপাশে রান্না হতে থাক, এপাশে আমি যে চালের ড্রাম আছে, চালের ড্রামে কিছু পরিমাণ চাল আছে, ওটা আমি অন্য ড্রামে সরিয়ে রেখে যাব, কারণ আমরা দেশে থেকে চাল নিয়ে আসবো। তো এই চালগুলো তো আগের, সেই জন্য এর উপরে আর নতুন করে চাল রাখবো না। তো চালের ভিতরে কিন্তু কিছু শুকনা মরিচ দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু দেশ থেকে চাল এনে খাই, অনেকটা পরিমাণ চাল একসাথে নিয়ে আসি। তো চালের ভিতরে সবসময় শুকনা মরিচ আর লবঙ্গ দিয়ে রাখি, এতে করে চালে কোনো রকম পোকা বা দলা ধরে না, এতে করে চাল কিন্তু অনেকটাই ভালো থাকে।
তো চাইলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এই যে চালের ড্রামের ভিতরে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, চালটা সরিয়ে নিয়ে কিছু শুকনো মরিচ আর কিছু লবঙ্গ দিয়ে দিলাম। আর তারপরে এই যে এখানে কিন্তু আমি দুপুরের জন্য কিছু ভর্তা করে নিয়েছি, তিল ভর্তা, টাকি মাছ ভর্তা। তো ওই দিন সালমাপুর একটা ভিডিওতে দেখছিলাম সালমাপুর টাকি মাছ ভর্তা করছিল, তো ভর্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু কমেন্টে সালমাপুকে বলেছিলাম যে আপু তোমার বাসা আর আমার বাসা কিন্তু খুব একটা দূরে না, আমি কিন্তু চলে আসব। তো আপু আমাকে বলেছিল চলে আসো। তো এখানে এই যে মুসারির ডাল ভর্তা করেছিলাম আর একটু লাউ ছিল, তো লাউটুকু ভাজি করে নিয়েছিলাম। তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। এটা ছিল সন্ধ্যার অংশে। তো ঘরের ভিতরে যে গাছগুলো ছিল সেটা একটু বারান্দায় ভাবলাম বের করে রেখে যাই। তো 2 দিন যেহেতু থাকবো গাছগুলো হয়তো অন্যরকম হয়ে যেতে পারে। আর এখানে এই যে মাটিগুলো আলগা করে পানি দিয়ে যাব যাতে গাছের গোড়াটা ভেজা থাকে। তো আমরা কিন্তু খুব বেশি থাকবো না, আমরা আবার 16 তারিখে ঢাকার উদ্দেশ্যে রওনা হব, যেহেতু আবার রুবামার স্কুল 17 তারিখ থেকে খোলা। তো ওর যে তৃতীয় মূল্যায়ন পরীক্ষা হবে সেটা আবার বেশি দূরে না, এখন তো আর ক্লাস মিস দেওয়া যাবে না। তো দেখেন রাতের সৌন্দর্য, তো রাতে কিন্তু ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। ত্যাগেই প্রকৃত সুখ, আসলে কথাটা কতটুকু সত্যি। এই যে আমাদের শাশুড়ি মা এরা কত কষ্ট করে কত ত্যাগ স্বীকার করে তাদের সন্তানদেরকে মানুষ করেছে। তো প্রকৃত সুখটা আমরা যারা বউ আছি এরাই কিন্তু ভোগ করছি, মা বাবা এরা কিন্তু করতে পারছে না। এরা কিন্তু গ্রামের বাড়িতে একা আছে, একা একা কষ্ট করছে, কষ্ট পাচ্ছে, সেটা কিন্তু আমরা আদৌ দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। না, আমি কিন্তু একবারও বলছি না আমরা যারা মেয়েরা আছি আমাদের মায়েরা আমাদেরকে মানুষ করার জন্য কষ্ট করেনি, আমাদের মায়েরাও কষ্ট করেছে। তো সেখানেও কিন্তু আমরা সন্তান সংসার নিয়ে ব্যস্ত আছি, কতটুকু বা মা বাবার খোঁজ খবর নিতে পারছি। অসুখ হলে ওই তো শুধু একটু ফোনে কেমন আছো কী করছো এতটুকুই। একদিন আমরাও আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি যে জায়গাতে বর্তমানে অবস্থান করছে, তো আমরাও একদিন ওই জায়গায় আসব। আসলে তখন বুঝতে পারবো সন্তানকে ছেড়ে থাকা বা দূরে থাকা কতটুকু কষ্ট। তো এখন আমরা কিন্তু ওই যে আমাদের মা বাবারা আমাদেরকে যেভাবে কষ্ট করে মানুষ করেছে আমরাও কিন্তু আমাদের সন্তানদেরকে ওই একইভাবে মানুষ করছি। তো একদিন কিন্তু কালের বিবর্তনে আমরাও ওইভাবে একা হয়ে যাব আমাদের মা বাবার মতো। আসলে যুগ যুগ ধরে এটাই চলে এসেছে, যুগের পরিবর্তনেই হোক আর প্রয়োজনের তাগিদেই হোক, আমরা এখন যখন আমাদের মা বাবা ছেড়ে আমাদের শ্বশুর শাশুড়ি ছেড়ে আমরা দূরে আছি, তো আমরা চেষ্টা করব সবসময় আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি এরা আমাদের কোনো রকম কোনো কথা বা কার্যক্রমে যাতে কষ্ট না পায়, এতটুকু আমরা চেষ্টাটা কিন্তু করতেই পারি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কেক বানিয়েছিলাম, তো এটা কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব। তো রুবামার বাবাকে বললাম ঠান্ডা হয়ে গেছে একটু প্যাকিং করে দিতে। আর রুবামার বাবা কিন্তু প্যাকিংয়ের ক্ষেত্রে এত অ্যাক্টিভ, সে যেটা প্যাকিং করবে ওটা খোলার জন্য কিন্তু 30 থেকে 40 মিনিট ব্যয় করতে হবে। তো দেখেই বুঝতে পারতেছেন তার প্যাকিংয়ের অবস্থা। যে কোনো জিনিস প্যাকিং করতে দিলে এরকমটাই হয়, প্যাকিং করতে শুরু করলে মনে হয় ঘরে যতটুকু কষ্টে আছে আর এই যে র্যাপিং পেপার যতটুকু আছে পুরাটুকু মনে হয় শেষ করে ফেলবে, এরকমটাই হয়। মাঝে মাঝে কিন্তু এটা নিয়ে ঝগড়াও লাগে। আর যাক অবশেষে কিন্তু প্যাকিংটা শেষ হয়েছে। তো বাবা যখন এর আগে আমাদের বাসায় এসেছিল তখন একটা কেক বানিয়েছিলাম, তো খেয়ে বলেছিল অনেক টেস্টি হয়েছে, কেনা কেকের চেয়ে অনেক মজা হয়েছে। তাই ভাবলাম যে যাবো যখন একটা কেক বানিয়ে নিয়ে যাই। তো রুবামার বাবা বলছিল প্যাকিং শেষ, এখন একটু ফ্রিজে রেখে দাও। আসলে আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি আমাদের কাছ থেকে কিন্তু আমরা যারা সন্তান আছি অনেক বেশি যে চাওয়া পাওয়া এটা কিন্তু থাকে না। এই যে ছোট্ট ছোট্ট ভালো লাগা ভালোবাসা এগুলোতেই কিন্তু তারা অনেকটা বেশি খুশি হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমি কিন্তু কথাগুলো কাউকে হার্ট করার জন্য বা কষ্ট দেওয়ার জন্য বলিনি। সবাই কথাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর এই অংশটুকু ছিল 14 তারিখের সকালে। তো 14 তারিখের সকালে কিন্তু টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যে রুবামাকে পরীক্ষা দিয়ে নিয়ে এসেছিলাম। আর ওর বাবা কিন্তু চলে গিয়েছিল অফিসে। তো আমরা এখান থেকে বাসা থেকে মহাখালী যাব, আমি আর রুবামা, আর ওর বাবা অফিস থেকে বের হয়ে তারপরে কিন্তু একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমি কিন্তু রুবামাকে রেডি করে দিয়েছি। তো রুবামার কাঁধে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, বাড়ি যাওয়ার 7 দিন আগ থেকে এই ব্যাগটা শুধু সে গোছাচ্ছে বাড়িতে কী কী জিনিস নিয়ে যাবে। তো 7 দিন গোছানোর পরেও যাওয়ার আগের দিন সে 13 তারিখে রাত্রে ওর বাবাকে বলতেছিল আমি তো ব্যাগ গুছিয়ে শেষ করতে পারলাম না। তো এটা নিয়ে ওর বাবা খুব হাসাহাসি করতেছিল, আমাকে বলছিল যে রুবামা তো 7 দিন আগে থেকে ব্যাগ গোছাচ্ছিল, তারপরে তো ব্যাগ গোছানো শেষ হয়নি, আর তোমারটা তো গোছানোই শুরু করেনি। আর তারপরে কিন্তু আমিও রেডি হয়ে গিয়েছিলাম। বিসমিল্লাহ বলে আমি আর রুবামা বাসা থেকে বের হয়েছিলাম। তো সিএনজি নিয়ে মহাখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আজকের মতো ঢাকার ভিডিও কিন্তু এখানেই শেষ। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ গ্রামেরটা দিব। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।